নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে জুলাইয়ের ভিড়ে ঠাসা ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী অভিষেক অনেক কথা বললেন। আবার মুখ্যমন্ত্রী বললেন তিনি 10 লক্ষ চাকরি রেডি করে ফেলেছেন। বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। বিরোধীরা চায় না বাংলার ছেলেমেয়েরা চাকরি পাক, তারা আদালতে যাচ্ছে, পিআইএল করছে ইত্যাদি ইত্যাদি। কয়েকদিন আগেই সংবাদপত্রে বেরিয়েছে মুখ্য সচিব, অর্থ সচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবেরা বৈঠক করেছেন। সেখানে মুখ্য সচিব বলেছেন যে শূন্য পদ সৃষ্টি হলেই পূরণ করার জন্য হুড়োহুড়ি করার দরকার নেই। স্বরাষ্ট্র, শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটে দপ্তরে শূন্য পদ তৈরি হলে সর্বোচ্চ 50% পূরণ করা যাবে। সর্বোচ্চ 50%। 10% পূরণ করলে যদি কাজ চলে যায়, যাবে। এই যে শিলিগুড়ি কমিশনারেটে, সেখানে ট্রাফিক গার্ড এবং থানার জন্য ওই 450-এর উপর সিভিক ভলেন্টিয়ারে নিয়োগের কথা ছিল, প্রস্তাব গেছিল। খরচ হতো কত? সাকুল্যে বছরে 5 কোটি টাকা। স্কুল শিক্ষা দপ্তর 190টা শূন্যপদ পূরণের কথা বলেছিল, কোনো প্রস্তাব অনুমোদন হয়নি। কেন? ভাড়ে মা বাবা নেই, টাকা কোথায়? কোনো নতুন সরকারি ভবন নির্মাণ হবে না, একেবারে এমার্জেন্সি না হলে রিপেয়ারও হবে না। এই হচ্ছে পরিস্থিতি। সেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন? 10 লক্ষ চাকরি নাকি উনি তৈরি করে রেখেছেন। তাহলে 10 লক্ষ চাকরি দেওয়ার আপনার সামর্থ্য থাকলে আপনি তো শূন্য পদগুলো পূরণ করতেন সবার আগে। সেই শূন্য পদ পূরণ করতে পারছেন না, বলছেন শূন্য পদ তৈরি হলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, সর্বোচ্চ 50% পূরণ করা যাবে। তাও কোথায়? স্বাস্থ্য, স্বরাষ্ট্র, শিক্ষা, অন্যান্য দপ্তরগুলোতে অগ্রাধিকারই নেই। এই হচ্ছে বাস্তব। 21শে জুলাই সমাবেশ মঞ্চে আবার বললেন 10 লক্ষ চাকরি নাকি তিনি দেওয়ার জন্য বসে আছেন। ওসব মামলা টামলা করে সেগুলো হতে দিচ্ছে না। এটা হচ্ছে বাস্তব, আর এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি। আপনারাই বুঝেন। 2, বলেন সরকার সুপ্রিম কোর্টে গেছে, কারোর চাকরি যাবে না। আচ্ছা, এসএসসি এবং সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে বেআইনিভাবে শিক্ষক এবং অশিক্ষক অনেকে চাকরি পেয়েছেন। এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী যা লাস্ট দিয়েছিল তারা 5,300 সামথিং, আর সিবিআই এর দাবি সংখ্যাটা 8,000-এর বেশি। দুপক্ষই মেনে নিয়েছে যে নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। এখন কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন এই সংখ্যাটা নিয়ে একটা ডিসপিউট আছে। সুপ্রিম কোর্টে প্রত্যেকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবেন। মুখ্যমন্ত্রী বলছেন কারোর চাকরি যাবে না। আমার শুনে খটকা লাগলো। অর্থাৎ যদি সুপ্রিম কোর্টে এসএসসি এবং সিবিআই তো জানাবে যে এতজন বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে সেটা প্রমাণিত হলে তাদের চাকরি যাবে এবং তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী আবার বললেন কারোর চাকরি যাবে না। ধোঁয়াশা তৈরি হলো না? তাহলে সুপ্রিম কোর্ট যদি বলে এতজনের চাকরি বাতিল করতে হবে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের কথাও শুনবে না? কি জানি।
মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব বিভ্রান্ত বোধ করলাম। যারা যোগ্য ঠিকভাবে চাকরি পেয়েছেন ওই 25,753 জনের মধ্যে তাদের একজনের চাকরিও যাতে না যায় সেটা নিশ্চিত করতে হবে এসএসসি কে, মধ্যশিক্ষা পর্ষদকে। এবং যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে। সেই শূন্য পদে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। কোন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অযোগ্যদের বহাল রাখার চেষ্টা যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার কিন্তু খুব বড় রকমের ধাক্কা খাবে। জানি না মুখ্যমন্ত্রী এটা মনোবল ধরে রাখার জন্য বললেন কিনা যে কারোর চাকরি যাবে না, কিন্তু এসএসসি এবং সিবিআই বলেইছে যে নিয়োগে বেনিয়ম হয়েছে। সংজ্ঞাটা নিয়ে মতভেদ আছে, তাহলে একটা সংখ্যায় তো উপনীত হবে। সুপ্রিম কোর্ট একটা রায় দেবে যে এরা বেআইনি, তাদের চাকরি তো কোর্টের নির্দেশে যাবে, তাদেরকে তো টাকাটা ফেরত দিতে হবে, বেতনের টাকাটা। তখন কি হবে? মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্ত হলাম, বঙ্গবাসীও বিভ্রান্ত হলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কেন বললেন জানি না। আসলে 21শে জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে খুব একটা যে নতুনত্ব তো ছিলই নাই, সেই চর্বিত চর্বণ করলেন, শের শায়ারি করলেন, বোধহয় অখিলেশ ছিল বলে একটু হিন্দিতে বেশি বললেন, গান্ধীজির কথাও তুললেন। কিন্তু অভিষেক যে কথাটাই বলেছেন গুছিয়ে বলেছেন। এবং তার যে এই একটা ছোট্ট বিরতি, এখন তিনি বিরতির পর ফিরে এসেছেন, অনেক রকম জল্পনা ছিল অভিষেকের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে, মমতার সঙ্গে তার মতবিরোধ কোন পর্যায়ে পৌঁছেছে। অনেকে বলেছিলেন অভিষেক নাকি ভার্চুয়াল মাধ্যমে আসবেন, অনেকে বলেছিলেন যে অভিষেক 21-এর মঞ্চে থাকবেই না। তো অভিষেক ছিলেন 21শে জুলাই 12টা থেকে তিনি শহীদ মঞ্চে ছিলেন, 8 ঘন্টার কাছাকাছি বক্তব্য রাখেন। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পাশাপাশি রেখে বিচার করেন খুব নিরপেক্ষভাবে, আমি বলবো যে অভিষেকের বক্তব্য অনেক বেশি টু দা পয়েন্ট। সে তার দলের লাইনে বলেছে, দলকে সে ডিফেন্ড করবেই, বলেছে 3 মাসের মধ্যে অনেক বড় পদক্ষেপ নেবে। এই যে বিরতি, সেখানে সে পর্যালোচনা করেছে, অর্থাৎ কোন পুরসভায় তৃণমূল লোকসভায় পিছিয়ে আছে, কোন ওয়ার্ডে পিছিয়ে আছে, কোন পঞ্চায়েতে পিছিয়ে আছে, কোন ব্লকে পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে সেটা তো অনুসন্ধান করবে আইপ্যাকের রিপোর্ট সামনে রেখে। এবং আমার মনে হয় ব্যাপকভাবে রদবদল হবে। অনেক কাউন্সিলর টিকিট পাবেন না, অনেক ব্লক সভাপতিকে বদল হবে, অনেক জেলা সভাপতিকে বদল হবে, যুব তৃণমূলের সভাপতিদেরও অনেকে বদল করা হবে, অর্থাৎ সংগঠনকে ঢেলে সাজাবে। এটা বক্তব্যটা স্পষ্ট, ক্ল্যারিটি আছে, এটা দলের কর্মীদের সমর্থকদের বার্তা অভিষেকের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেই কথার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই দিশা পাওয়া গেল। ওই যে 10 লক্ষ চাকরি কোত্থেকে দেবেন, কোত্থেকে দেবেন? শূন্যপদই পূরণ করতে পারছেন না, 10 লক্ষ চাকরি দেবেন বলে দিলেন। আগেও বলেছিলেন নির্বাচনী সভায় কারোর চাকরি যাবে না। আরে সুপ্রিম কোর্ট যদি বলে এরা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন, এদের চাকরি যাবে, ফেরত দিতে হবে মাইনার টাকা, তখন কি করবেন? আপনি বলে দিলেন কারোর চাকরি যাবে না। ধোঁয়াশায় ভরা, পুরোটাই ধোঁয়াশায় ভরা। এবারে অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চে কোনো যোগদান হয়নি। সৌমিত্র খান শনিবার দেখলাম ফেসবুক লাইভে বলছেন তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। এত সাফাই দেওয়ার কি আছে? আপনি তো বিজেপির টিকিটে জিতেছেন,
তা আপনি তো বিজেপিতে থাকবেন, এটাই তো স্বাভাবিক। মমতার প্রিয় কারণকে তো দেখলাম না 21-এর মঞ্চে তৃণমূলের পতাকা নিতে। মমতার ইচ্ছা থাকলেও শোভনের কিছু দাবি দেওয়া বোধহয় দল মানতে চায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভনকে অত সহজে এন্ট্রি দিয়ে দেবেন এটা ভাবার কোনো কারণ নেই। শোভন দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি ছিল, অভিষেক নিজে দক্ষিণ 24 পরগনা দেখে, সংগঠনটা দেখে। ফিরহাদ হাকিমের আপত্তি আছে, দলের অনেকের আপত্তি আছে। শোভনকে আবার নতুন করে দলে ফিরিয়ে এনে তার গুরুত্ব যদি বাড়ানো হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস অনেকেই কি বলবো আর কি নিরাপত্তাহীনতায় ভুগবেন। তাই শেষ পর্যন্ত কাননের প্রত্যাবর্তন 21শে জুলাইয়ের মঞ্চে ঘটল না। আর অন্য দল থেকেও তৃণমূলে যোগদান করতে কাউকে দেখা গেল না। কিন্তু 21শে জুলাইয়ের সবার মূল নির্যাসটুকু কি আমাকে যদি বলতে বলেন, আমি বলবো 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মী সমর্থকদের ভোকাল টনিক দেয়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন 29টা আসন পেলে কি হবে, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমরা আশা করেছিলাম হুমায়ুন কবির, ববি হাকিম প্রমুখের কথাবার্তা নিয়ে তার অবস্থানটা 21শে জুলাই তিনি বলবেন, স্পিকটি নট হয়ে রইলেন। আজ ওই হামিদুন্নাকে চোপড়া তাকে তো শোকজ করেছিলেন সুব্রত বক্সী, শোকজের জবাব এসছে, দল সন্তুষ্ট? কোনো দিশাই পেলাম না। সেই চর্বিত চর্বণ 24শে জুন বলেছিলেন যে আমি টাকা তোলার মেশিন চাই না, আমি সমাজসেবক চাই, ওইসব কথা বললেন। আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। কেন এসব কথা মুখ্যমন্ত্রী বলেন? সমাজ সেবা করতে গেলে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা নিঃস্বার্থভাবে মানব সেবা করে। কারো যদি সমাজ সেবা করার মানসিকতা থাকে, সে তৃণমূল কংগ্রেস করবে কেন? এই প্রশ্নটার উত্তর আমার কারুর কাছে আছে বলে আমার মনে হয়।